দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি করোনা সংকট নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন করোনা দেশ বিদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব, আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। তারা হলেন ডক্টর মোহাম্মদ তুষার মাহমুদ, করোনা গবেষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং ডক্টর মোহাম্মদ মহসিন, সহকারী অধ্যাপক, প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করব করোনার বিভিন্ন দিক নিয়ে, করোনার চিকিৎসা কিংবা করোনার যে সবশেষ যে পরিস্থিতি কিংবা ভ্যাকসিন সহ বিভিন্ন বিষয় নিয়ে। তার আগে একটু তথ্য জানিয়ে রাখছি আপনাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন সেটি আসলে আজকে থেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে পাঠানো তথ্য অনুযায়ী আজকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 42 জন এবং দেশে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 2995 জন। এ নিয়ে দেশে প্রায় 2,66,498 জনের করোনা শনাক্ত হয়েছে এবং মোট মারা গেছেন 3,513 জন। এছাড়া 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছিল 14,751টি। আমরা এই তথ্য দিয়ে আলোচনায় যেতে চাই। একটু যে আমরা আসলে দেখছি যে আক্রান্ত হঠাৎ করে এই যে গত ঈদের পরে বেশ কিছুদিন কম ছিল আক্রান্ত শনাক্ত এবং মৃত্যু, কিন্তু আজকে দেখলাম যে হঠাৎ করে আবার বেড়ে গেছে। এটির একটি কারণটা কি হঠাৎ করে বেড়ে যাওয়ার? এটা অবশ্যই কিন্তু গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা কিন্তু এর আগে থেকে বলছিল যে ঈদের পরবর্তী 7 থেকে 14 দিন বা 21 দিন পর্যন্ত একটু ক্রুশিয়াল মোমেন্ট থাকবে। কারণ এই যে ঈদের সময় ঢাকা থেকে অনেক মানুষ ঢাকার বাইরে গিয়েছে এবং গরুর হাটটা যদিও আমরা লিমিটেডভাবে বলছিলাম, কিন্তু লাস্টের দিকে কিন্তু দেখা গিয়েছে যে অনেক মানে গরুর মানে ব্যাপারীরা তারা হচ্ছে গিয়ে ট্রাকে করে করে এসেছেন এবং বিশেষ করে কসাই যারা তারা কিন্তু ঢাকায় এসছে এবং একটা ইন্টারাকশন হয়েছে। সো ঢাকা এবং মানে একটা মাস মুভমেন্ট কিন্তু বেশ হয়েছে এই মানে ইয়ের সময়, মানে ঈদের সময়। সো এই সময় হয়েছে কি, ঢাকার যে লোকটা হয়তো এরকম অনেকেই আছে এবং আমার পরিচিত মানে পেশেন্ট পুলের মধ্যে অনেকেই যারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসেবে ঢাকার বাইরে গিয়েছেন এবং ওখানে গিয়ে তার উপসর্গটা তৈরি হয়েছে এবং সেখান থেকে কিন্তু সে কী হয়েছে, বাড়িতে গিয়ে বাড়ির ওই এনভায়রনমেন্টেও কন্টামিনেটেড করেছে। আবার অনেকেই আছে ঢাকার বাইরের থেকে এসেছে কোনো কাজে ঢাকার মধ্যে, সেই সময় কিন্তু ঢাকাতে এসে হয়তো ইনফেক্টেড হয়ে সে আবার বাড়িতে ফিরে যাচ্ছে। সো দুইটাই হয়েছে এবং সারা দেশেই কিন্তু এই চিত্রটা একটু মানে বাড়তির দিকে আসছে। সো এটা অবশ্যই আগের থেকে এরকম পরিস্থিতি থাকবে 21 দিন পর্যন্ত। আমি একটু ডক্টর মহসিন আপনার কাছে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আইসিডিডিআরবি এবং আইডিসির একটি গবেষণা খানা জরিপ পরিচালনা করেছে আসলে এই আক্রান্ত শনাক্ত নিয়ে ঢাকা বিভাগে, ঢাকার মধ্যে মূলত। সেখানে তারা বলছে যে ঢাকার 9% মানুষ করোনা আক্রান্ত, এর মধ্যে 8% হচ্ছে উপসর্গহীন। তো যদি ঢাকার 9% মানুষ করোনা আক্রান্ত হয়, সরকারের হিসাব সেটি বলছে আসলে 70,000 ঢাকার মধ্যে আক্রান্ত সংখ্যা, কিন্তু 9% হলে আমরা ঢাকার যে জনসংখ্যা আমাদের সর্বশেষ যে জরিপ আছে সেই অনুযায়ী আসলে সেটি আক্রান্ত সংখ্যা কিন্তু 15 লাখের উপরে চলে যাচ্ছে। তা আসলে মানে কোন জায়গাটায় আসলে সমস্যা, এই জরিপ অনুযায়ী আমরা ধরে নিতে পারি আসলে কি পরিস্থিতিতে আছে আমরা? ধন্যবাদ আপনাকে। এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ অবজারভেশন। আমি বলি যে আইডিসিআর এবং আইসিডিডিআরবি যে সার্ভেটা ওরা করেছে সেটা টোটালি হচ্ছে কি একটা কোয়েশ্চেনিয়ার বেসড, অর্থাৎ তারা কিছু প্রশ্ন করেছেন যাদের সিমটম রয়েছে অর্থাৎ উপসর্গ রয়েছে বা উপসর্গ নাই এরকম হয়তো বা তারা, আমি জানি না কত 12,000 মানুষের উপর একটা সার্ভে করেছে। দ্যাট স্যাম্পল সাইজ ছিল 12,000 এবং র্যান্ডমলি করেছে কিনা সেটা আমি জানি না। সো এখন যেটা আসলে দেখা যে যারা উপসর্গহীন হয়তো বা টেস্ট করার নাই, দেখেন এই করোনাকালীন আমরা যারা লক্ষ্য করলাম যারা একটু সাইন সিমটম আছে বা একটু সচেতন, হ্যাঁ, তারা কি করেন যে পরিবারের অন্য সদস্যকে যাতে করে ইনফেক্ট না করেন এবং না ছাড়ান, তারা নিজেরা সউদ্যোগে গিয়ে টেস্ট করান। এখানে কিন্তু দেখেন যে স্বল্প পরিসরে কিন্তু টেস্ট হচ্ছিল। সো সেই দিক থেকে যে সার্ভেতে যারা পার্টিসিপেট করেছে তারা কিন্তু সউদ্যোগে যায় না এই টেস্ট করতে। সো এটা কিন্তু কোনো টেস্ট বেসড রেজাল্ট না, টোটালি কোশ্চেন বেসড রেজাল্ট। যে হয়তো বা তারা কোশ্চেন করেছে আপনার উপসর্গ ছিল, ওরা হয়তো বলেছে যে আমার একটু জ্বর ছিল, একটু সর্দি কাশি ছিল, হ্যাঁ, এরকম বেসড। সো এটা অ্যাকুরেট রেজাল্ট না ইনফ্যাক্ট। সো কিন্তু এটাও ঠিক যে আমাদের এখানে অনেক উপসর্গ, মাইল্ড উপসর্গ, অ্যাসিমটোমেটিক অনেক পেশেন্ট ছিল, তাদেরকে আমরা টেস্টের আওতায় আনতে পারি নাই। সো 70,000 যেটা বলেছেন এটাও রিপ্রেজেন্ট করে না। আজকে 5 মাস হয়ে যাচ্ছে আমাদের এখানে, মোর দেন 5 মান্থস আমাদের বাংলাদেশে করোনা আমরা ডিটেক্ট করার পর থেকে। সো আমি মনে করি যে 70,000ও ঠিক না, ওইদিকে 15 লাখ
অ্যারাউন্ড কত 15 লাখ বলছেন যে এই টেস্ট হিসাবে, সেটা কতটুকু ভ্যালিড এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে এটা ঠিক যেখানে 70,000 না আরও বেশি পেশেন্ট হবে, কিন্তু আমরা ওই যাদের অ্যাসিমটোমেটিক বা মাইল্ড সিমটম তাদেরকে আমরা টেস্টের আওতায় আনি নাই বা তারা সহযোগ্য টেস্ট করান নাই। সো সেই দিক থেকে এদের যে অবজারভেশনটা সেটা আমাদের আসলে পলিসি মেকিংয়ে কতটুকু হেল্প করবে, তার জন্য যেটা প্রয়োজন আমি মনে করি যে যেটা এখন দরকার, যে তারা কিছু সার্ভে করেছে, এখন দরকার হচ্ছে যে এই যে যাদেরকে ওরা বলতেছে যে তারা পেশেন্ট ছিল হয়তো সুস্থ হয়ে গেছে, তাদের মধ্যে অ্যান্টিবডি রেজ করেছে কিনা। সো যেটা র্যাপিড টেস্ট রয়েছে দ্রুত আপনি এদেরকে টেস্টের আওতায় আনতে পারেন স্বল্প খরচে। সেই স্বল্প খরচে এদেরকে টেস্টের আওতায় আনলে আপনি শিওর হতে পারবেন যে আসলে সত্যিকার অর্থে কতজন আছে যারা সুস্থ হয়ে গেছেন। তাহলে হয়তো ফিউচারে খুব দ্রুত পলিসি মেকিংয়ে বা আমাদের এই যে বারগুলো রয়েছে সেগুলো তুলে দিতে বা আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেদের তার শিথিল করতে আমি মনে করি সহায়তা করবে। অনুমোদনের বিষয় আছে, সেটি তো হয়নি। কিন্তু এখানে কিন্তু এই গবেষণায় কিন্তু আরেকটি বিষয় তারা বলেছে যে ঢাকার যে বস্তি বাসী রয়েছেন সেখানে কিন্তু সংক্রমণের হার 6%-এরও কম। তার মানে কি, মানে আমাদের ইমিউনিটি সিস্টেমটা কি এদের মধ্যে বেশি ডেভেলপ করেছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ অবজারভেশন। এটা ঠিকই বলছেন যে আসলে এই যে বস্তি এলাকায় যারা থাকেন তারা এমনিতে বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজে তারা ভোগেন। হ্যাঁ, তাদের সেই ক্ষেত্রে যেটা এমনও হয়েছে যে যাদের সার্স হয়েছে, সার্স করোনা ভাইরাস, 17 বছর পরেও তাদের বডিতে যে প্রোটেক্টিভ অ্যান্টিবডি বা টি সেল বিশেষ করে টি সেল পাওয়া গিয়েছে। হ্যাঁ, ওই যে SARS-CoV-1 যেটা 2003 সালে যেটা পাওয়া গেছে। সো সেই ক্ষেত্রে এদের এই ধরনের ক্রস রিঅ্যাক্টিভ কোনো অ্যান্টিবডি রয়েছে কিনা বা ওই ধরনের টি সেল আছে কিনা সেটাও গবেষণার বিষয়। সো এই যে বস্তি এলাকায় যাদের ক্ষেত্রে আমরা দেখি যে খুবই কম এবং মর্টালিটি রেট নাই বললেই চলে, ইভেন কোনো এভিডেন্স নেই যে বস্তি লোকজন মারা গিয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের ক্ষেত্রে ওই ধরনের ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি বা টি সেল হয়তো বা থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম অন্য কোনো ফ্লু বেসড ভাইরাসের কারণে তারা যে প্রোটেক্টিভ ইট কুড বি, মানে আমি মনে করি ওটা একটা প্যারামিটার হতে পারে। ডাক্তার তুষার মাহমুদ, আমি আরেকটু জিনিস যে এই যে জরিপটি করা হয়েছে সেখানে আরো কিছু বিষয় ছিল যে 40-এর উপরে যারা বয়স, আমরা আসলে শুরুতেই শুনেছিলাম যে বয়স্করা আক্রান্ত বেশি হন, এখানে বলা হচ্ছে যে 13% পজিটিভ শনাক্ত হয়েছে 40-এর উপরে। আবার 15 থেকে 19 যে তরুণ প্রজন্ম যারা, সেখানে রয়েছে 12%, একেবারেই কম ডিফারেন্স রয়েছে। আবার 10 বছরের নিচে আছে 6% এবং 93% সাধারণ জ্বর। এবং আপনি যেহেতু চিকিৎসা দিচ্ছেন, টেলিমেডিসিন দিচ্ছেন, আপনার কাছে কতটা যুক্তিযুক্ত মনে হয়েছে এই জরিপটা এবং এই পরিসংখ্যানগুলো? খুবই চমৎকার একটা উদ্যোগ আমি বলবো। তবে আরেকটা জিনিসও যে এটা শুধু কোশ্চেন বেস না, এখানে মানে টেস্টও করা হয়েছে, মানে কোশ্চেনের প্রথমে জাস্টিফাই করা হয়েছে এই পেশেন্টগুলিকে, তারপরে র্যান্ডমলি এরিয়া বেসড একটা কাজ করেছে, মানে ওই এরিয়া সবাইকে আমি টেস্ট করে দেখলাম কি অবস্থা, সেরকম একটা আইডিয়া পাওয়ার জন্য। তো ওই হিসেবে কিন্তু এই যে 9%টা যেটা কম, মানে স্যার যেটা বললেন আরটিপিসিআর টেস্ট করে, মানে প্রথমে কোশ্চেনিয়ার বেস না, কোশ্চেন তো করেছেই, কোশ্চেন বেস করে 212টি পরিবারকে তারা টেস্ট করেছে, 212টি পরিবারের এই ইনফরমেশনটা দরকার ছিল। জি, সো এই জিনিসটা যেটা হয়েছে, এই যে যেমন আসলে আরটিপিসিআরটা কিন্তু একটা এক্সপেন্সিভ টেস্ট, টাইম কনজিউমিং টেস্ট, এবং মানে এই যে ম্যান পাওয়ারও লাগে, সবকিছু কিন্তু একটা টাইম, মানে একটা এফোর্টের বিষয় আছে। কিন্তু আমি যদি এই যে র্যাপিড টেস্টের কথা বললেন স্যার, বা অ্যান্টিবডি টেস্ট আছে, এখন যখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনে একটা দেশ কমিউনিটি স্প্রেডে হয়ে যায়, মানে আমার সমাজের সব এই যে 9% লোককে পেলাম আমি জানিই না তার কোনো উপসর্গ নেই, তাকে পেলাম, তার মানে কি আমাদের সবাইকে সন্দেহ করতে হবে যে আপনার আছে, আমার তার থেকে নিরাপদ থাকতে হবে। এবং যদি আমি শনাক্ত করতে পারি আগে যে আপনার অ্যাসিমটোমেটিক ভাবে আপনি ভাইরাসটা ক্যারি করছেন, তাহলে কিন্তু আমার পরিকল্পনা করতে, আমার ওই স্টেপ নিতে সুবিধা হবে। এই ক্ষেত্রে কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে সার্ভিলেন্স করতে হবে, মানে এলাকা ধরে র্যান্ডোমাইজ আমার হচ্ছে গিয়ে টেস্ট করে ফেলতে হবে, যেটা আরটিপিসিআর করে পসিবল না, এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। বরং সহজভাবে যদি আমি অ্যান্টিবডি টেস্ট করে আমি যদি দেখতে পারি কার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাহলে একটু বুঝতে পারবো অ্যাক্টিভলি কেউ ইনফেক্টেড আছে নাকি পুরাতন সংক্রমণ হয়ে গিয়েছে। সো এই জিনিসটা যদি আমরা, মানে এখনো দেরি হয়নি স্যার যেটা বললেন যে আমাদের পরিকল্পনা নেওয়ার জন্য, আজকে যদি আমি রিসেন্ট একটা আপডেট বলি যে নিউজিল্যান্ড যেখানে প্রথমে বলে দিয়েছিল তারা করোনা মুক্ত ডিক্লেয়ার করে দিয়েছিল,
আজকে কিন্তু তারা আবার লকডাউন ঘোষণা করেছে এরিয়া বেস। অকল্যান্ডকে তারা তাদের রাজধানীটাকে আবার লকডাউন করছে। তার মানে কি, তারা প্রজেকশন করতেছে যে আবার সামনে বাড়তে পারে। ভুটানের মতো দেশ গতকালকে পুরো দেশ লকডাউন করে দিয়েছে। কেন? কারণ হচ্ছে কি, তারা একজন মাত্র প্যাসেঞ্জারকে পেয়েছে যে হচ্ছে কি করোনা ভাইরাস নিয়ে তাদের দেশে আসছে বলে সন্দেহ করেছে। আমাদের কিন্তু এরকম হার্ড লাইনে যেতে হবে আস্তে আস্তে। আমরা যেমন এরিয়া বেস রেড জোন করেছিলাম, এইটা হয়তো এত স্ট্রিক্ট না করলেও আমাদের ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে এই যে এখন খুব প্রচলিত একটা কথা, নিও নর্মাল লাইফ, সব কিছু আমাদের চলতে হবে, করতে হবে, কিন্তু আমাদের যদি স্বাস্থ্যবিধি একদম স্ট্রিক্টলি ফলো না করি এবং এর জন্য যতটুকু কঠোর হওয়ার প্রয়োজন সেখানে করতে হবে। আপনি মনে হয় এই বিষয় নিয়ে আমি যাবো, কিন্তু আমি আরেকটু বিষয় একটু করি যে আমরা যদি এই করোনা ভাইরাসে যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখি, আমরা যদি প্যারামিটারটা দেখি যে কখনো ফ্লাই মুডে কখনো প্লেটোতে তারপরে ডাউন হয়, কিন্তু আমাদের প্যারামিটারটা তো আসলে সেটি বলছে না। আমরা তো একইভাবে এগিয়ে যাচ্ছি, মানে হয়তো কখনো ওই 1000 2000 3000 মানে এর নিচে আমরা কখনোই নামছি না। মানে এই তাহলে আমরা আসলে ধরবো কোনটা, কখন আমরা আসলে টপে আছি, কখন আমরা নামবো, আবার সেকেন্ড শক কবে আসবে? এটা আসলে আরো খুবই গুড অবজারভেশন যে আমাদের দেশে আসলে আমরা যে পিকে উঠছি কি উঠে নাই, প্লেটোতে আছি কি নাই, সেটা আসলে অবজার্ভ করার জন্য যেটা প্রয়োজন ছিল টেস্ট। শুরুতেই যে বলা হচ্ছিল টেস্ট অ্যান্ড ট্রিটমেন্ট, এটা যে ফলো করার জন্য আমরা যদি বিশ্ব সিনারিও দেখি আর আমাদের দেশের সিনারিও দেখি, টোটালি ডিফারেন্ট। সো আমাদের এখানে আজকেও দেখা গেল হয়তো বা কত 13,000 টেস্ট হয়েছে বা 12,000 টেস্ট হয়েছে, এবং ম্যাক্সিমাম হচ্ছে স্ব-উদ্যোগে যারা হয়তো বা বিদেশে যাবেন বা হয়তো বা একটু আর্থিকভাবে ভালো, হ্যাঁ, সচেতন, তারা গিয়ে টেস্ট করাচ্ছেন। ইভেন তো এখন তো অনলাইনে বুকিং দিয়ে টেস্ট করাচ্ছেন। সো এই যে আপনি বস্তি এলাকার কথা বললেন, বা যারা মোটামুটি যে এগুলা কি সামান্য জ্বর সর্দি কাশি হলে তারা ডাক্তারের কাছে জানে না, টেস্টও করান না। তো আমাদের এখানে সঠিক ডেটা পেতে হলে যেটা করা উচিত ছিল যে এরিয়া বেসড, ক্লাস্টার বেসড তাদেরকে টেস্টের আওতায় এনে ওটা যে আগে করা উচিত ছিল। এখন তো আসলে মাস পপুলেশনে ছড়াই গেছে। এখন আপনি যেটা বললেন 9%, অর্থাৎ ঢাকা, এটা যদি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন 2,66,000, আমি মনে করি না যে 5 মাস পরে আমাদের দেশে এত কম পেশেন্ট। 2 লক্ষ না, 2 কোটি হবে। এখন তো আছে 2 কোটি হবে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। উনি যেটা বললেন 2 কোটি হবে, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। যে আসলে আমাদের এখানে অবজারভেশন, আমি গ্রামে গিয়েছিলাম ঈদের পরে, সো যেটা দেখলাম যে মাস্ক তেমন পরে না, কেউ পরে না, তেমন সাইন সিমটম পেশেন্টও নেই। তা আমাদের এখানে প্রচুর মানে আছেন যারা অ্যাসিমটোমেটিক। আমরা দেখি যে অনেকে যখন পরীক্ষা করে বললো যে কিছু না, আমার একটু জ্বর হয়েছে, একটু কাশি হয়েছে, 1-2 দিন ছিল, আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু তার করোনা ভাইরাস পজিটিভ ছিল টেস্ট করার পর। এরকম আমরা টেস্টের আওতায় তো সবাই আসে নাই। এখন যেটা কনসার্ন বিষয় হচ্ছে যে এই ভাইরাসের ক্ষেত্রে সবচেয়ে জটিল যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে, যে যাদের কোমরবিডিটিস রয়েছে, অর্থাৎ অন্যান্য সমস্যা, ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ, ওল্ডার এজ। আমরা ইউরোপ আমেরিকাতে দেখি তাদের মানে গড় আয়ু অনেক বেশি, ওদের ওল্ড পপুলেশন অনেক বেশি, আমাদের এখানে ইয়াং পপুলেশন অনেক বেশি। সো এই যে কম্পেয়ার করলে আমাদের এখানে আসলে ওই যে বললেন না পিকে রিস্ক করছে কি করে নাই, এখানে আমরা বুঝতে পারতেছি না। আমি মনে করি এটা একটা মেজর রিজনস, আমাদের এখানে ইয়াং পপুলেশন বেশি, অ্যাসিমটোমেটিক পেশেন্ট বেশি, যারা টেস্টের আওতায়ও যায় না, বা অত আমাদের ক্যাপাসিটিও নেই যে প্রত্যেকটা উপজেলায় আমাদের টেস্ট সেন্টার নেই। একটা টেস্টের রিপোর্ট পেতে 5 দিন সময় লাগে, ওর মধ্যে সুস্থ হয়ে যায় অনেকেই। যেহেতু আপনি জানেন করোনাতে মোর দেন 80% হচ্ছে মাইল্ড, হ্যাঁ, সো ক্রিটিক্যাল যারা, তারাই শুধু আসতেছে, হ্যাঁ, টেস্টের আওতায়, বা যাদের প্রয়োজন হয়তো বাইরে যাওয়ার জন্য বা অফিস করতেছে, একটু সন্দেহ লাগতেছে, বা যারা হেলথ ওয়ার্কার তারা টেস্ট করতেছেন, ইভেন দো হেলথ ওয়ার্কার 4-5 বার টেস্ট করিয়েছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আছে যে স্ট্যাটিস্টিক্যালি একটা জিনিসকে বলার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ স্ট্রং ডেটা লাগবে। অর্থাৎ আপনি প্রতি 10,000-এ যেমন কোনো দেশে 120 জন করে করছে টেস্ট, আমাদের দেশে কিন্তু সেটা 6 জনের কম। এই সংখ্যাটা এত মিনিমাম, এইটা দিয়ে আসলে আপনি পিকে আছেন নাকি প্ল্যাটুতে আছেন এটা জাস্টিফাই করা যায় না। আমাদের দেশের গ্রাফটা আমরা জাস্ট দেখতে পারি, কিন্তু এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি গুরুত্বপূর্ণ কোনো তথ্য বহন করে না। আমরা খালি বুঝতেছি যে আচ্ছা এই পর্যায়ে চলছে, এই জন্যই দেখতেছি আমরা যে 2500 জন আছে, সবসময় আমরা কিন্তু এরকম 2500-3000-এর মধ্যেই থাকবো, কারণ আমরা প্রতিদিন 15,000 যে টেস্ট করব, এই টেস্টের সংখ্যাটা কিন্তু, যেমন যদি আমি এখনকার কথা বলি, এখন এই 15,000 টেস্ট করা হচ্ছে, পেশেন্ট কতজন রিকোয়েস্ট করতেছে,
আমরা তো প্রতি সময় যে 15,000 টেস্ট করতেছি, এই 15,000 কিন্তু স্ট্যাটিক নাম্বার। আগে একটা সময় ছিল 60,000 লোক রিকোয়েস্ট করতো, তার থেকে 15,000 করতাম আমরা। এখন আমাদের রিকোয়েস্ট আসতেছে 20,000, টেস্ট করতেছি 15,000। এই 15,000 কিন্তু পেশেন্টই সবসময়, এরা মোটামুটি রিপ্রেজেন্ট করবে 3,000-ই। কিন্তু যদি আমি যখন 60,000 রিকোয়েস্ট ছিল, আমি তখন 60,000 করতাম টেস্ট, তাহলে একরকম পিকচার পেতাম। এখন 20,000 রিকোয়েস্ট আসতেছে, এখন 20,000-ই আমি টেস্ট করতাম, আলাদা পিকচার আসছে। কিন্তু যেহেতু আমরা 15,000-ই করতে পারতেছি, আমাদের চাহিদার মতো কিন্তু মিলাতে পারিনি। এই ছবিটার খুব একটা বদল হবে না। আমি একটু অন্য বিষয়ে যেতে চাই ডক্টর তুষার মাহমুদ, সেটি হচ্ছে যে করোনা ভাইরাসের নতুন নতুন লক্ষণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে গবেষণার একটি বিষয় থাকে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে করোনা আক্রান্ত রোগীরা যখন সুস্থ হয়ে যান তাদের পরবর্তী চিকিৎসার কোনো গাইডলাইন আমাদের কাছে কিনা? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, খুবই সুন্দর একটা পয়েন্ট। যে করোনার যে লক্ষণগুলি তো আমরা প্রথম থেকেই জানি, যে বেসিক জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, গা ব্যথা, এটা খুব কমনলি পাচ্ছি, মাথা ব্যথা। খুব অ্যাটিপিক্যাল একটা জিনিস যে কোনো সমস্যাই নাই, আমার খালি হচ্ছে গিয়ে আমি খাবারের স্বাদ পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা একটা ফলো করছি, আসলে এগুলো সবই এভিডেন্স বেস, রিসার্চ তো এখনও করার সুযোগ হয়নি, এত স্বল্প সময় এটা সারা পৃথিবী চিনছে। তবে আমাদের এখানে আমরা খুব রিসেন্টলি একটা নোটিস করছি যে মানে বৃষ্টিতে ভিজছি আমি, তারপর 3 দিন থেকে আমি হচ্ছে গিয়ে গন্ধ পাচ্ছি না। মানে এটা আমরা কোনোভাবেই এতে যে বৃষ্টিতে ভেজার সাথে এরকম হচ্ছে না, জ্বরও আসেনি, কিন্তু গন্ধ পাচ্ছি না, এবং আমরা টেস্ট করে পাচ্ছি এগুলি করোনা পজিটিভ। সো বৃষ্টির সাথে করোনা ভাইরাসের রিলেশন নাই, কিন্তু হয়তো আমরা যেটা ভাবছি যে এইসব রোগীরা হয়তো অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসেবে ছিল, বৃষ্টিতে ভেজার কারণে একটু ঠান্ডা লেগেছে, একটু ইমিউন কম্প্রোমাইজ হয়েছে, এই ভাইরাসগুলি ফ্লেয়ার আপ হয়ে তারা হচ্ছে গিয়ে অ্যাটাক করেছে নার্ভকে বা হচ্ছে গিয়ে লাংসকে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট, এই সময় আমাদেরকে খুব কেয়ারফুল, মানে বডিটাকে যেন মানে হেলদি রাখি, সেই জিনিসটা মেনটেন করতে হবে। এরপরে বললেন উপসর্গ, করোনা পরবর্তী কি ফলো আপের, আমাদের এটা গাইডলাইন নাই, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা ফলো আপ করি যে 14 দিন পরে আমাদের কাছে অ্যাটলিস্ট ফলো আপ করতে হবে কী ধরনের পেশেন্ট। এবং প্রতিটা করোনা পেশেন্টই সুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু কিছু না কিছু কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করছে। মানে সবচেয়ে কমন যদি আমি বলি, 4টা আমি একদম খুব কমনলি পাচ্ছি। 1 নম্বর হচ্ছে প্রচণ্ড রকম দুর্বলতা। সো এই উইকনেসটা এত বেশি যে নামাজ পড়তে পারছে না, বা মানে বাথরুমে যেতে পারছে না, বাথরুম থেকে আসলেই আমি হাঁপিয়ে গেছি, এরকম পরিমাণ দুর্বলতা। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে কাশি, শুকনা কাশিটা থেকে যাচ্ছে 14 দিন 28 দিন পর্যন্ত, এরকম শুকনা কাশি থেকে যাচ্ছে। 3 নম্বর একটা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন খুব কমনলি পাচ্ছি আমরা, সেটা হচ্ছে গিয়ে চুল পড়ে যাচ্ছে, অনেক বেশি চুল পড়ছে, চুলের গোড়া থেকে একদম চুল উঠছে, কারণ মেয়েদের এটা বেশি নোটিস করছে, কিন্তু এটা ছেলেদেরও হয়। আরেকটা জিনিস, চামড়ার নিচে জ্বলা এবং চুলকানি, খুবই বেশি চুলকানি, ইচি। এই 4টা কমন। 5th আমি যে জিনিসটা বলতেছি না, সেটা সবারই হচ্ছে কমন, সেটা হচ্ছে যে মানসিক ডিপ্রেশন, এবং মানসিকভাবে বিভিন্ন প্রবলেম হয়। ঘুম হচ্ছে না কারো হয়তো খুব বেশি মানে ডিপ্রেশন, কোনো কিছুতে আগের মতো ইন্টারেস্ট পাচ্ছে না, যে জিনিসটা আগে করতো সেই জিনিসটা আর আগের মতো ভালো লাগছে না। এটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য মিলে কিন্তু আমরা সুস্বাস্থ্যের অধিকারী। সো মানসিক স্বাস্থ্যের বিষয়েও আমার যদি মনে করি যে আমার আগের চেয়ে আমি একটু পরিবর্তন হয়েছে, আমার আগের জিনিস, সেটাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসা করলে এটা ভালো হয়ে যাবে। আর অন্য যে 4টার কথা বললাম, এই 4টার জন্য প্রত্যেকটার জন্য আসলে পুষ্টিকর খাবার, হেলদি লাইফস্টাইলটাই মেইনলি মেনটেন করতে হয়। কিন্তু যদি কোনোটা বাড়ে, যেমন শুকনা কাশিটা যদি মানে আপনার নর্মাল লাইফকেই হ্যাম্পার করে, অর্থাৎ রাতের ঘুম হচ্ছে না, তাহলে এই কাশিটা কমানোর জন্য কিছু অ্যান্টিটুসিভ ড্রাগ খেতে হবে, কিছু কাশি কমানোর যে ওষুধ সেগুলি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। যে খুবই বেশি চুলকানি, যে এত চুলকানি যে আমি নর্মালি বসে থাকতে পারতেছি না, চুলকাতে চামড়া ছিলে যাচ্ছে, এরকম পর্যায়ের জন্য অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। সো যেটাই হোক, আবার অনেক অ্যাটিপিক্যাল যে পেট খারাপ ভাবটা যাচ্ছেই না, এরকম বিভিন্ন জিনিস আসছে। তো পোস্ট করোনা যে কমপ্লিকেশনগুলি, এখন অনেকেই আবার বলছে যে পোস্ট করোনা বলে কমপ্লিকেশন না, এইটা পুরাটুকুই করোনার একটা ট্রিটমেন্ট ফেজের মধ্যে আনতে হবে। মানে এই জিনিসগুলি চিকিৎসা করা পর্যন্তটাই করোনার চিকিৎসা হিসেবে বলতে। আচ্ছা, সেক্ষেত্রে গবেষণার সুযোগটা হয়তো কম, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মরদেহের পোস্টমর্টেম করা হয়েছে যে আসলে কি ধরনের? আমার জানা নেই যে রকম হয়েছে, তবে এটা ইতালিতে ডেফিনেটলি এই পোস্টমর্টম
আর ইনভেস্টিগেশন করেই কিন্তু এই যে মাইক্রোভেসেল যে ব্লিডিং হয় সেটা জেনে কিন্তু এই যে অ্যান্টিথ্রোম্বোলাইটিক ড্রাগগুলি আমরা দিচ্ছি এখন একটা নতুন সেটা কিন্তু এই পোস্টমর্টম ইনভেস্টিগেশন করেই হয়েছে। আমাদের দেশে অনেক রিসার্চ চলছে, আমরা জানি করোনা রিলেটেড ঢাকা মেডিকেল কলেজে আমরা নিজেরা করছি এবং আরও অনেক রিসার্চ চলছে, বিশেষ করে ড্রাগ রিলেটেড হচ্ছে। তবে কিছু কিছু হচ্ছে কিন্তু এই যে মলিকুলার লেভেল বা মাইক্রো লেভেলে যে কখন অ্যান্টিবডি তৈরি হয়ে কী ধরনের প্লাজমা দেওয়া যাবে এই টাইপের রিসার্চগুলিও চলছে। তবে মরদেহ পোস্টমর্টম করে কোনো কিছু চলছে এরকম আমার জানা নেই এখন পর্যন্ত। আমি গবেষণার কতটা সুযোগ আছে সে সাথে আরেকটি বিষয় হলো যে মাস্ক পরা বাধ্যতামূলক করার ক্ষেত্রে সরকার একটি আইন করতে যাচ্ছে। এই দীর্ঘ 6 মাসে এসে এই আইনটি করার আসলে কতটা যুক্তিযুক্ত বা এটি দিয়ে আসলে কতটা সচেতন করা যাবে মানুষকে? থ্যাংক ইউ। আসলে আমি ওই জাস্ট ওনার সাথে একটা পয়েন্ট অ্যাড করার জন্য, সেটা হলো কি এই যে পোস্ট মর্টম যে রিপোর্ট, এর মধ্যে দেখা গেল যে যাদের লাং ড্যামেজ হয়, হ্যাঁ, বিশেষ করে করোনা উত্তর পরবর্তীতে যে প্রবলেমগুলো রেজ করে, সুস্থ হয়ে গেছে বাট লাংয়ে যে ফিব্রোসিস, লাং যে ইরিভার্সিবল ড্যামেজ, সেটাকে কিন্তু অনেকে এমন হয়েছে যে ক্রিটিক্যাল কন্ডিশন থেকে বিভিন্নভাবে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছে। বাট লাং কিছু রিপোর্ট এখানে দেখিয়েছে যে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি তারা কিছু গবেষণা করে দেখিয়েছে যে লাংসে ফিব্রোসিস হয়, অর্থাৎ লাং ইরিভার্সিবল ড্যামেজ হয়। সেটাকে কিভাবে আমি মনে করি যে ফলো আপ করা, যারা ক্লিনিশিয়ান যারা ফিজিশিয়ান আছেন তারা এটা ফলো আপ করা, যারা সুস্থ হয়ে গেছেন তাদের লাং অর্থাৎ সিটি স্ক্যান করা বা ওইভাবে ফলো আপ করা আমি মনে করি খুবই যুক্তিসঙ্গত, এবং এটা ফলো আপ করা খুবই জরুরি। কারণ এমন হয়েছে সুস্থ হয়ে গেছে বাট হঠাৎ করে লাং ফাংশন কলাপস করে সে হয়তোবা মারা যাচ্ছেন। সেরকম যে করোনার নেগেটিভ, সুস্থ হয়ে গেছেন, বাড়ি ফিরে গেছেন, বাট পরবর্তীতে এসে মারা গেছে। সো এই যে ফলো আপ করা, এগুলো কিন্তু খুবই জরুরি। সো মাস্কের কথা যেটা বললেন যে এখন মাস্ক পরাটা আসলে বাধ্যতামূলক করা, তো আসলে শুরু থেকেই এটা বলা হচ্ছে যে জনসচেতনতা, মাস্কটা পরা কেন জরুরি, যেহেতু আমরা বলতেছি ইটস কাইন্ড অফ এয়ারবর্ন, এয়ার ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা ট্রান্সমিশন অর্থাৎ যে রুট অফ ট্রান্সমিশন আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখুন যে পিপল টু অর্থাৎ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনটা হয়। সেই ট্রান্সমিশন চেইনটা ব্রেক করার জন্য অবশ্যই মাস্ক পরিধান করা উচিত, এবং এটাকে বাধ্যতামূলক করা আসলে জরুরি। তা না হলে আসলে আমাদের এই যে আমরা যে ট্রান্সমিশন চেইনটা সেটাকে কখনো ব্রেক করতে পারবো না। তবে এখন আসলে রিয়েলাইজেশন যে এখন আসছে, সেটা আসলে আরও আগে থেকে আসা উচিত ছিল। বাট আমি যেটা বলবো, আমাদের দেশে তো আইন হয়, কিন্তু এটার প্রয়োগ করার জন্য আসলে জনসচেতনতা সেটা খুবই জরুরি। হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে যে স্বাস্থ্য আমাকেই সচেতন হতে হবে, আমাকে সুস্থ রাখতে হবে, এবং নট অনলি মি বাট অলসো আদার্স, যে আমার সারাউন্ডিংসে যারা আছে তারা আমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তা আমার হয়তো বা আমি অ্যাসিমটোমেটিক বা মাইল্ড, হ্যাঁ, আমার দ্বারা আমি এমন শুনেছি যে কেউ আছে যে শুনেছে সে করোনা পজিটিভ। আমি খুব অবাক হয়েছি, দুজন হয়তো রসিকতা করে বলতেছে কিনা আমি জানি না, ওরা বলতেছে উনি কি করলেন, মার্কেটে গেলেন, মার্কেটে গিয়ে এরে জড়াই ধরতেছে, ওরে জড়াই ধরতেছে, যে হ্যাঁ, পরবর্তীতে ওরা যখন শুনলো যেহেতু করোনা পজিটিভ ছিল। হ্যাঁ, সো এটা আমি জানি না যে লোকজনের অসুস্থতা বা এটা কেন এরকম করতে পারে লোকজন, এটা আমার বোধগম্য নয়। তবে মাস্ক আসলেই পরিধান করা উচিত, এবং এটা অবশ্যই আমি মনে করি বাধ্যবাধকতা যদি না আনে তাহলে তো আসলে আমরা সচেতন হব না। জি, আমি আরেকটা বিষয় জানতেন যে ভ্যাকসিন নিয়ে বেশ আলোচনা হচ্ছে। রাশিয়া এরই মধ্যে তার ভ্যাকসিনটি প্রয়োগ করেছে এবং ভ্লাদিমির পুতিন এবং তার কন্যা এটি গ্রহণও করেছেন। অন্যদিকে চীন আছে, আমেরিকা আছে, মডার্নার ভ্যাকসিন আছে, ব্রিটিশরা আছে। আসলে কোন পর্যায়ে আছে? আমরাও তো একটা দৌড়ের মধ্যে আছি, কারণ আমাদেরকে তো পেতে হবে ভ্যাকসিন। আসলে কোন পর্যায়ে আমরা আছি বা কিভাবে এটি সম্ভাবনা? এটা সারা পৃথিবীতে মোটামুটি 165টা কোম্পানি বিভিন্ন ফেজে ট্রায়ালটা দিচ্ছে। 7টা কোম্পানি তারা হচ্ছে গিয়ে ফেজ 3 ট্রায়ালে আছে। অ্যাপ্রুভড হয়েছে মাত্র 2টা কোম্পানি, রাশিয়ার একটা আর চায়নার ক্যানসিনো বায়োটা অ্যাপ্রুভ করেছে। সেটা শুধুমাত্র চায়নার যে আর্মি আছে তাদের মধ্যে প্রয়োগ করবে, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ করে দিয়েছে। সো এখন যে কোনো দেশ, এগুলি কিন্তু যেমন রাশিয়ারটা ফেজ 1 ট্রায়াল পার করার পরই তাদের গভর্নমেন্ট বলেছে আমি স্যাটিসফাইড, আমি আমার মেয়েকে দিয়ে বলছি যে এটা সেফ, আমি দিচ্ছি, এখন এটা আমরা অ্যাপ্রুভ করে দিলাম তার নিজের দেশের জন্য।
আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তর আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, ডিজি হেলথ আছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর আছে, তারা এটা বিবেচনা করবে কোন জিনিসটা যাচাই বাছাই করে তারপরে এটা নিতে হবে। যে কোনো দেশের কিন্তু অভ্যন্তরীণ একটা গাইডলাইন আছে, সেটা নিয়ে সারা পৃথিবীতে অনেক ভালো ভালো ওষুধ আছে। সব ওষুধ কি আমাদের দেশে অ্যাপ্রুভড না? আমাদের দেশের কিন্তু একটা অথরিটি আছে, তারা বিবেচনা করে সেটাকে অ্যাপ্রুভ করে। সো সারা পৃথিবীতে যেই ভ্যাকসিনই আসুক, কারণ এই যে বিভিন্ন ভ্যাকসিনের কথা বলেন, বিভিন্ন দেশ ভ্যাকসিনগুলি কিন্তু বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন রকমভাবে বানানোর অন্তত 5-6 ধরনের পদ্ধতি আছে ভ্যাকসিন বানানোর। কেউ হচ্ছে গিয়ে ভাইরাসের মধ্যে আরেকটা ভাইরাসের মধ্যে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়ে তারপর দিচ্ছে, কেউ হয়তো এই ভাইরাসটাকে ইঞ্জিনিয়ার করে অন্যরকম রিপ্লিকেট করে তারপর দিচ্ছে, কেউ হয়তো এই ভাইরাসের আরএনএ বা ডিএনএ পার্টটাকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে শরীরে দিচ্ছে। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ট্রায়াল করতেছে। সো আমরা সব কিছু বিবেচনা করতে হবে, এটা কতটুকু কার্যকরী, এটা কতটুকু সেফটি তো সবাই বিবেচনা করবে, কিন্তু কার্যকারিতাটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমি একটা ভ্যাকসিন দিলাম এইরকম, যেমন এই করোনা ভ্যাকসিনের একটা যেহেতু এয়ারবোর্ন ডিজিজের এগেনস্টে এবং আরএনএ ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন, এগুলি কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ এই ভাইরাসগুলি খুব সুন্দর রূপ চেঞ্জ করে ফেলে। আপনি ভাইরাস বানালেন এক ধরনের জন্য, এই ভাইরাসটা চিনে অন্যরকমভাবে রূপ পরিবর্তন করে আপনাকে ইনফেক্ট করে ফেলবে, আপনার ভাইরাসটা অকার্যকরী হয়ে যাবে। সেই জন্য এই ধরনের ভাইরাস বানানো কিন্তু কঠিন। বাংলাদেশ এই ভ্যাকসিন যখন পৃথিবীতে আসবে অবশ্যই তার জন্য পাবে, কারণ পৃথিবীতে বাংলাদেশ কিন্তু এখন মোটামুটি একটা মানে পরিচয় বহন করে, এবং বাংলাদেশের অনেক লোক সংখ্যা, সারা WHO কনসার্ন আমাদের দেশ একটা যদি ইনফেক্টেড হয়, সারা পৃথিবীর অনেক দেশের 10-12টা দেশ ইনফেক্টেড হলে আমাদের দেশের মতো এফেক্টেড হবে ওয়ার্ল্ড হেলথের উপর। সো বাংলাদেশ হচ্ছে গিয়ে ভ্যাকসিন যখন পৃথিবীতে আসবে, ডেফিনেটলি আমাদের দেশের অথরিটি যাচাই বিবেচনা করে সেইটাকে অ্যাপ্রুভ করে বাংলাদেশে আসবে। এর মধ্যেই কিন্তু জানেন কিনা যে চায়নার একটা সিনোভ্যাকের ট্রায়াল বাংলাদেশে হবে, এটা দুবাইতে হচ্ছে, ব্রাজিলে হচ্ছে, সাউথ আফ্রিকাতে হচ্ছে। সো আমাদের দেশে এটা করলেও কিন্তু একটা স্টেপ এগিয়ে যাওয়া আমরা অনেকখানি। সেটা যে সঙ্গে থাকে আসলে বিশ্বের বিভিন্ন দেশগুলোর সাথে ভাইরাস এই ভ্যাকসিনের ক্ষেত্রে সঙ্গে থাকে, সেটি বিষয়টা হলো যে নিরাপত্তা এবং এটি আসলে কতটা কার্যকরী বিষয়টা। এর মধ্যে যেগুলো গবেষণায় বেরিয়েছে বা ল্যান্সেটের যে বিভিন্ন গবেষণা, সেখানে দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবডিটা 3 মাসের বেশি আসলে মানুষের শরীরে স্থায়ী হচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে ভ্যাকসিন কি খুব একটা আশাব্যঞ্জক আমাদের জন্য? ধন্যবাদ। আসলে ভ্যাকসিনের কথা বলতে গেলে যে উনি যেটা বললেন যে এখন এই যে গতকালকে আমরা দেখেছি রাশিয়া হঠাৎ করে তাদের ফেজ 1 ফেজ 2 কোনো ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা নাই আমাদের কাছে। সো আমরা জানি যে ভ্যাকসিন এটা আবিষ্কার করা একটা এক্সটেন্সিভ ওয়ার্ক, যে একটা ভ্যাকসিন তারা ইট কুড বি ইফেক্টিভ, বাট ইউ হ্যাভ টু শো ইট ইফেক্টিভনেস। কীভাবে? সিস্টেমেটিক্যালি, যে স্ট্র্যাটেজিক্যালি আপনাকে দেখাইতে হবে যে আপনার প্রথমত যে প্রি ক্লিনিক্যাল অর্থাৎ অ্যানিমেলের উপরে আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারবেন, দেখাতে হবে যে ভ্যাকসিনটা কার্যকরী অ্যানিমেল লেভেলে, প্রি ক্লিনিক্যাল। দেন আপনি ক্লিনিক্যাল ট্রায়াল অর্থাৎ হিউম্যানের উপরে যে ট্রায়ালগুলো ফেজ 1 ফেজ 2, সেটাই আসলে শুরুতে দেখা হয় যে ভ্যাকসিনটা সেফ কিনা, সাইড ইফেক্ট আছে কিনা, তার ইমিউনোজেনিসিটি আছে কিনা, অর্থাৎ ভ্যাকসিন প্রয়োগ করার পর বডিতে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, ওই প্যাথোজেন অর্থাৎ ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডি সেটা ডেভেলপ করেছে কিনা, নট অনলি অ্যান্টিবডি বাট অলসো সেল রেসপন্স, টি সেল রেসপন্স, সেটাও দেখা হয়। এটা ফেজ 1 এবং ফেজ 2তে দেখা হয় যে ডোজটা আমি কী রেটে দিব, ভ্যাকসিনটা কোন এজে কী পরিমাণ দিব, তারপর এই যে এজ ঠিক করা, ডোজ ঠিক করা, সেটা হচ্ছে সেকেন্ড যে ক্লিনিক্যাল ট্রায়াল। স্বল্প পরিসরে, ধরুন ফেজ 1-এ 20 থেকে 50 জন, ফেজ 2-তে 100 থেকে 300 জন, ফেজ 3 যে ট্রায়ালটা, যেটা এই যে চায়নার সিনোভ্যাক বা এই যে রাশিয়ান যে গ্যামেলি ইনস্টিটিউট তারা যে ভ্যাকসিন তারা অ্যাপ্রুভাল দিচ্ছে, কোনো ডেটা নাই। সো সেই ক্ষেত্রে খুবই অ্যালার্মিং, আমি বলবো খুবই অ্যালার্মিং এই ক্ষেত্রে যে অনুমোদন দেওয়া হুটহাট করে। কারণ ভ্যাকসিন আপনাকে ইফেক্টিভ মোর দ্যান 50% হতে হবে, এটা গাইডলাইন্সে আছে যে ইফেক্টিভনেস, এটা ফেজ 3 ট্রায়াল, সেটা হচ্ছে খুবই কার্যকরী ট্রায়াল। সেটা যদি না করেন আপনি বলতে পারবেন না। যে শর্ট করে যেটা বলি, ফেজ 3 ট্রায়ালটা হচ্ছে আপনি মাস পপুলেশন 10 থেকে 30,000 বা আরও বেশি লোকজনের উপরে আপনি প্লাসিবো কন্ট্রোল, যে একটা পপুলেশন করবেন 30,000 ভ্যাকসিন লোকজনকে দিবেন, 30,000 জনকে ডামি ভ্যাকসিন প্লাসিবো, তাদের কোনো ভ্যাকসিন দিবেন না, বাট জানে না কেউ। তারপর তারা ফ্রি মুভমেন্ট করবে, তারপর আপনি দেখবেন যে এদের মধ্যে যারা ভ্যাকসিন পেয়েছে তারা কতজন তাদের করোনা হয় নাই, আর যারা ভ্যাকসিন পায় না তাদের মধ্যে কতজন হয় নাই। তারপর আপনি ইফেক্টিভনেস দেবেন কত %।
এই ডাটাটা আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভ্যাকসিন কতটা কার্যকরী। ওটা ছাড়া আপনি আসলে বুঝতে পারবেন না। তারপরও আমরা সেই আশার আলো দেখতে চাই। আসলে আমি মনে করি যে রাশিয়ার যে ভ্যাকসিন, এখানে ওরা তো ওই যে স্পুটনিক 5 এর সাথে কম্পেয়ার করেছে, সেটা আসলে আমাদের দেখতে হবে যে আসলে কতটুকু কার্যকরী। উইদাউট ডেটা আমরা এটা নিতে পারি না এই মুহূর্তে। ঠিক আছে, আমরা আসলে শেষ দিকে আছে। তারপর আমরা আশার আলো দেখতে চাই যে গবেষণাগুলো চলছে সেটি আসলে সফল হোক, আমরা ভ্যাকসিনটি পেতে চাই সেটি যত দ্রুত সম্ভব হোক। দর্শক, আমরা আজকের মতো বিদায় নেব, তবে বিদায় নেবার আগে বলছি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।